হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ক্লাস 11-12 SLSTর জন্য ক্লাস 11-12-এর যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য একটি বই, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, তুলসীর গাইড টু SLST, এই বইটা সম্পর্কে একটু দেখাবো। এই বইটায় কি আছে না আছে, এটা আপনাদের জন্য কতটা উপযুক্ত হতে পারে। যেহেতু ইতিমধ্যে পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে, আপনারা সকলেই জানেন, সুতরাং প্রিপারেশান এবার জোর কদমে শুরু করে দিতে হবে, অন্য কোনো উপায় নেই। বই রিভিউ করবার আগে আমি কিন্তু বলবো, অবশ্যই এটা খেয়াল রাখবেন যে টেক্সট খুঁটিয়ে পড়ার কোনো বিকল্প নেই, এবং টেক্সটের প্রত্যেকটা লাইনের যে মিনিং, তার যে অন্তর্নিহিত অর্থ, এই সব জিনিসগুলোকে ভালো করে রপ্ত করার কিন্তু কোনো বিকল্প নেই। কোনো বই থেকে কিন্তু আপনি যেটা নিজে উপলব্ধি করবেন, কোনো বই থেকে কিন্তু সেই পরিমাণ জিনিস যে পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। বই শুরু করবার আগে আপনি যে কোনো বই দেখুন না কেন, আপনার নিজস্ব উপলব্ধির আগে কিন্তু কোনো বই আপনাকে তার থেকে বেশি দিতে পারবে না। বই আপনাকে খানিকটা অ্যাসিস্ট করতে পারে, কিছু কিছু জায়গা যদি স্কিপ করে যান সেই জায়গাটাকে হয়তো ধরিয়ে দিতে পারে, কিছু অ্যাসিস্ট্যান্স হয়তো পাবেন। কিন্তু মনে রাখবেন, SLST ক্র্যাক করার মূল মন্ত্র হচ্ছে আপনাকে টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে, এবং সেইখান থেকে নিজস্ব প্রয়োজন মতো যে জায়গা আপনি উপলব্ধি করছেন সেই জায়গার নোটস আপনাকে ছোট ছোট করে কোনো জায়গায় নোট করে রাখতে হবে। সেইটাই হচ্ছে কিন্তু আপনার পাস করার সব থেকে ভালো পদ্ধতি বলে আমার মনে হয়। যাই হোক, আজকে যে বইটি সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে তুলসীর গাইড টু SLST ইংলিশ। এর আগে এই তুলসী কোম্পানির 9-10-এর বইও কিন্তু মার্কেটে বেরিয়েছে। এই বিষয়ে আমার একটা ভিডিও ছিল, আপনারা সেটা দেখেছেন, অনেকেই আমাকে জানিয়েছেন বই পারচেস করেছেন বলে, অনেকের কাছে সেটা হেল্পফুল বলে মনে হয়েছে। 11-12-এর এটা বই, এবং তুলসী প্রকাশনীর আমি যতটা জেনেছি যে এনারা এই প্রথম এই SLSTর জায়গায় পা রেখেছেন। এছাড়াও বাজারে আরও বিভিন্ন ধরনের বই রয়েছে, অনেক ভালো ভালো লেখকের বই রয়েছে। আপনারা প্রয়োজন মতো যে কোনো লেখকের যার রিভিউ ভালো দেখছেন সেখান থেকে আপনারা সংগ্রহ অবশ্যই করে পড়া শুরু করে দিন। মূল কথা হচ্ছে SLST ক্র্যাক করতে হবে, এবং সেটা তার জন্য যদি আপনার দুটোর জায়গায় 3টে বই লাগে, আপনাকে সেটা নিতে হবে। 4-5টা বই কনসাল্ট করে আপনার যে মনে যে ডাউটের জায়গাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলতে হবে। কারণ মনে রাখবেন যে SLSTর সুযোগ কিন্তু যে এসছে এতদিন পরে, আবার কবে আসবে আমরা জানি না। যে সুযোগটা হাতে পাওয়া গেছে সেটাকে শুধুমাত্র 1-2টো বই ভালো খারাপের জন্য নয়, আপনাকে যে কটা আপনার প্রয়োজন মনে হচ্ছে সেই বই কিন্তু আপনাকে সংগ্রহ করে নিতে হবে, এবং টেক্সট বইকে সঙ্গে খুঁটিয়ে পড়তে হবে। এখানে কয়েকটা কথা বলা রয়েছে, এন্টায়ার অরিজিনাল টেক্সট ইনক্লুডেড। আপনারা এই বই থেকে যদি কারোর টেক্সট বই পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়, আপনারা এখান থেকে টেক্সট পেয়ে যাবেন। তবু আমি বলবো মেন পাবলিকেশনের যে বই সেইগুলো কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিলে আমার মনে হয় ভালো হবে। কবি এবং অথরদের সম্পর্কে ব্রিফ ইন্ট্রোডাকশন পাবেন, অ্যানালিসিস পাবেন, স্ট্যাঞ্জা ওয়াইজ, প্যারাওয়াইজ MCQ পাবেন। টোটাল 9000-এর উপরে MCQ থাকবে, মডেল সেট পাবেন। ডাপেন দত্ত এটাকে প্রকাশ করেছে, এবং কো এডিটেড বাই সুব্রত ব্রহ্ম। এবার আমরা চলে আসছি ভেতরে। প্রথমে আমাদের প্রথম প্রয়াস সম্পর্কে কিছু কথা। আমি ইতিমধ্যে অনেকগুলো কথা বলেছি, সুতরাং নতুন করে আর কিছু বলছি না। এইখানে দেয়া রয়েছে 9-10-এর জন্য কিছু বই বেরিয়েছে, যেটা বাংলার, এবং প্র্যাকটিস সেটও রয়েছে। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে দাম। 9-10-এর যে বইটা সেটারও দাম 650 ছিল, এটারও দাম 650। আগেরটা মার্কেট থেকে যেটা কিনেছিলাম সেটায় দাম পড়েছিল ওই 390 টাকা কাছাকাছি। আপনাদের ওখানে হয়তো কম বেশি এরকমই দাম পড়তে পারে। এখানে আপনারা দেখতে পাবেন লিস্ট অফ কন্টেন্টস দেওয়া রয়েছে। কন্টেন্টসের মধ্যে পরপর দেওয়া আছে অ্যাবাউট দ্য পোয়েট, অ্যাবাউট দ্য পোয়েম, সামারি, সেন্ট্রাল থিম, সেন্ট্রাল আইডিয়া, ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য পোয়েম, MCQ, এবং তার অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। এই যেগুলো 9-10 এবং 11-12 বেশিরভাগ কবিতাগুলি একরকম, কিছু কিছু আলাদা আছে, ভার্চু, গুড, বড়, এইরকম টাইপের। শ্যাল আই কম্পেয়ার দি রেপ অফ দ্য লক, এটা বড় কবিতা, যার ক্যান্টো 1 এবং ক্যান্টো 2। আমি বলবো কিন্তু প্রত্যেকটা লাইনকেই কিন্তু ভালো করে পড়তে হবে। বড় কবিতাগুলো অনেকেরই সামারি পড়ে নেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। আমি কিন্তু বলবো সামারি নয়, আপনি অবশ্যই টেক্সটটাকে ভালো করে পড়ুন। প্রত্যেকটা লাইনের রেফারেন্স আপনার যেন নলেজে থাকে, যে জিনিসগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে সেগুলো যেন একদমই কোনোভাবে বাদ না যায়। টাইগার, ল্যাম্প দেওয়া রয়েছে। আরও যেগুলো রয়েছে, ক্রিস্টাবেল, এটাও একটা বড় কবিতা। টিনটার নেভে অবশ্যই ভালো করে পড়তে হবে। কুবলা খাঁ অবশ্যই ভালো করে পড়তে হবে। ও টু দ্য ওয়েস্ট উইন্ড, স্কাইলার্ক, এগুলো আগেও ছিল। নাইটেঙ্গেল ছিল, অটাম ছিল, ইউলিসিসের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে
এটা এই বছরে ক্লাস 11-12 সিলেবাসে রয়েছে, সুতরাং আপনি অ্যাডিশনাল হেল্প পাবেন যদি 11-12 বই আপনার কাছে থাকে, সেখান থেকেও পেয়ে যাবেন। মাই লাস্ট আছে, ওয়াইল্ড সানসেট স্কুল, স্ট্রেন মিটিং, হলোম্যান অবশ্যই ভালো করে পড়তে হবে। তারপর আসছে আমরা ড্রামায় ম্যাকবেথ অবশ্যই ভালো করে পড়তে হবে। সিজ টু কনকার, আর্মস অ্যান্ড দ্য ম্যান, রাইডার্স টু দ্য সি এবারে 11-12 সিলেবাসে রয়েছে, সুতরাং আপনারা হেল্প পাবেন সেখান থেকে। আর যে দুটো জিনিস যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং ডেভিড কপারফিল্ড। এখানে যা আছে মূল কথা হচ্ছে এইখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সামারি। এখানে প্রায় একটায় প্রায় 60টার উপরে করে চ্যাপ্টার রয়েছে। তো এই একটা মেন ব্যাপার দেখুন, যে বই আমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে অবশ্যই, কিন্তু এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং ডেভিড কপারফিল্ড এই দুটো বইকে যদি আমরা পড়তে যাই, এত ক্যারেক্টার আছে এবং এত ভাস্ট, সেটা গ্রিপে রাখার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। কিন্তু তার জন্য এটা যেন ক্যাপসুল সামারি পড়ে যাবেন না, অবশ্যই এর ডিটেল সামারি মানে চ্যাপ্টার ওয়াইজ সামারি আপনারা পড়বেন। আপনারা এইখান থেকেও পেতে পারেন, বা চাইলে আপনারা ইন্টারনেটেও অনেকগুলো জায়গা অ্যাভেলেবেল আছে, সেখান থেকে কিন্তু আপনারা চ্যাপ্টার ওয়াইজ সামারিগুলো পড়ে নিতে পারবেন। এখানে যে নতুন যে দু একটা জিনিস অ্যাড হয়েছে, যার মধ্যে শর্ট স্টোরির মধ্যে রয়েছে অ্যারাবি অবশ্যই পড়তে হবে, অত্যন্ত ভালো একটা গল্প। মানে এটা টেক্সট না পড়া যদি হয় তাহলে মানে জেমস জয়েসকে ভালো করে বোঝাই যাবে না। এদিকে আছে ফ্লাই, পড়েছে আগে ড্রিম চিলড্রেন আর সুপার অ্যানিমেটেড ম্যান, ফ্রিডম রয়েছে, এটা নতুন আছে, আর অফ স্টাডিজ, লিটারারি টার্মস রয়েছে, আর ফিগার অফ স্পিচ রয়েছে। এই একটা জিনিস মনে রাখতে হবে, গ্রামারও রয়েছে, তবে 9-10 ক্ষেত্রে যতটা বেশি গ্রামার আসে তার থেকে কিন্তু 11-12 পরীক্ষায় গ্রামারের পরিমাণটা একটু কম আসে। তার জায়গায় কিন্তু এই ফিগার অফ স্পিচ এবং লিটারারি টার্মস এবং তার সঙ্গে সঙ্গে যে প্রসোডি পার্টটা থাকে, এইখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন পাবেন। সুতরাং ফিগার অফ স্পিচের ডিফারেন্ট ক্যাটাগরি আছে, যেগুলো মেজর ফিগার অফ স্পিচ আছে, কিছু মাইনর ফিগার অফ স্পিচ আছে। আমি আপনাদেরকে বলবো যে ফিগার অফ স্পিচের যে মেজর এবং মাইনর পার্ট আছে, এই সবগুলোকে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে। এই বইতে তো আপনি কিছু পাবেনই, তার সঙ্গে সঙ্গে আমিও যখন কিছু ভিডিও করব তাতে আমি মাইনর ফিগার অফ স্পিচ সম্পর্কে আরও কিছু তথ্য দেবো, যেখানে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো মাইনর ফিগার অফ স্পিচগুলো, যেগুলো খুব বেশি প্রচলিত নয়। বিশেষ করে ধরুন বড় পরীক্ষায় সাধারণভাবে আমাদের নজর রাখতে হবে সেই দিকে, যেটা ধরুন সবাই পারবে, তার থেকে কিছু আলাদা যদি না করা যায় তাহলে কিন্তু যদি সেরকম কোশ্চেন আসে সেক্ষেত্রে আমরা একটু অসুবিধা পড়ে যাব। এখানে গোটা চারেক মক টেস্ট কোয়েশ্চেন দেওয়া আছে, এইগুলোর মধ্যেও আপনি কিন্তু ওই ফিগার অফ স্পিচ জাতীয় কোয়েশ্চেন বা গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো পাবেন। এবার আমরা চলে আসছি এই বইয়ের মধ্যে যেগুলো রয়েছে, অ্যাস্ট্রোপেল অ্যান্ড স্টেলার, লাভিং ইন ট্রুথ, প্রথম যে পোয়েট্রি। এখানে প্রথমে কবিতাটা দেওয়া রয়েছে, ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে, অ্যাট এ গ্লান্স কবি সম্পর্কে এবং কবিতা সম্পর্কে বলা আছে, ইন্ট্রোডাকশন টু দ্য পোয়েম আছে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল আছে, সামারি আছে। প্রায় সব বইতেই এই ধরনের জিনিসগুলো থাকে। কী কী ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে এখানে সেই সম্পর্কে কিছু বলা রয়েছে, এবং তারপরে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে। আমি আপনাদেরকে বলব আপনারা কোয়েশ্চেন দেখে নিজেরা অ্যান্সার করুন, এবং অবশ্যই যে আপনার টেক্সট বই আছে বা যে টেক্সটটা পাচ্ছেন তার সঙ্গে ট্যালি করে চলুন। যার জন্য আমি বলবো অবশ্যই আপনারা যে কবিতা বা যে প্রোজ বা যে ড্রামা বা যে নোভেল যেটা নিয়ে আপনারা পড়ছেন না কেন, আপনারা সেইটার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই অ্যান্সার নিজেরা প্রথমে করুন, করার পরে আপনারা সেগুলোকে অবশ্যই চেক করে নিন। এইগুলো হচ্ছে লাভিং ইন ট্রুথ হলো ভার্চু, রেপ অফ দ্য লাক যেটা হচ্ছে বড় কবিতা রয়েছে, ক্যান্টো 1 এবং ক্যান্টো 2 রয়েছে। প্রত্যেকটা লাইনের মিনিং আপনার কাছে ক্লিয়ার থাকার প্রয়োজন, নাহলে কিন্তু বড় পরীক্ষায় এই মানে ভালো ফল করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যেতে হবে। কারণ এইখানে মনে রাখতে হবে একটা দুটো নাম্বার কিন্তু আপনার র্যাঙ্কের অনেক আপ ডাউন করে দিতে পারে। পরে যেটা দেখতে পাচ্ছেন এই সম্পর্কেই, রেপ অফ দ্য লক সম্পর্কেই আর কি, ইন্ট্রোডাকশন, ক্যান্টো 1 ক্যান্টো 2 এর সামারি এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কিছু রয়েছে। এরপরে আমরা চলে আসছি ল্যাম্প, ছোট কবিতা রয়েছে কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। ক্রিস্টেবল বড় কবিতা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মনে হয় যে এত বড় কবিতা কী করে পড়বো, কিন্তু অবশ্যই পড়বেন, না পড়লে কিন্তু অসুবিধা হবে। যে বড় কবিতায় একটা সুবিধা হচ্ছে কি, এইটায় জিনিসগুলো খুব ডেসক্রিপটিভ থাকে, তার জন্যে খুব বেশি ইনার মিনিংয়ের জায়গায় বেশিরভাগটাই এক্সপ্লিসিট থাকে। শুধু পড়ে গেলে এবং পাশে যদি দরকার হয় এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, যদি একটুখানি করে নোট করে রাখেন তাহলেই কিন্তু আপনার অনেক কাজ হয়ে যাবে। পরের বার যখনই আপনি দেখবেন তখনই দেখবেন যে এইখানে এই ক্যারেক্টারটা ছিল, এখানে এই ক্যারেক্টারটা ছিল, কোন জায়গায় কি হচ্ছে, কোথায় ক্রিস্টেবলের ক্রাইসিস মোমেন্ট আসছে, সেই জায়গাগুলোকে যদি একটু মার্ক করে রাখেন তাহলেই কিন্তু আপনার অনেকটা কাজ হয়ে যাবে। এখানে কবি সম্পর্কে ইন্ট্রোডাকশন রয়েছে এবং তারপরে সামারির পরে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এখানে প্রায় 100টার মতো রয়েছে। পরে আসছি কুবলাকা অত্যন্ত রিচ একটা পোয়েম, এটা
কিন্তু প্রত্যেকটা লাইনের মানে এবং ইনার মিনিং অবশ্যই জানতে হবে। কি এই যে ব্যাকগ্রাউন্ডটাও খুব ইন্টারেস্টিং ছিল, কিভাবে তিনি ড্রিম কম্পোজ করেছিলেন এবং পরে কিভাবে সেটাকে এন্ডিং করালেন, আদেও এটা অ্যাব্রাপ্ট এন্ডিং নাকি সত্যি করেই এই এন্ডিংটাই কোল্ড করতে চেয়েছিলেন, এই নিয়ে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন থাকে। এই জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে থাকা দরকার। এরপরে আমরা চলে আসছি, আরও বেশ কিছু কবিতা এখানে রয়েছে যেগুলো আপনাদের এই 9-10-এরও ছিল, সুতরাং সেগুলোতে আমি আর বেশি যাচ্ছি না। স্ট্রেঞ্জ মিটিং এগুলো সবই ছিল। হলোম্যান অবশ্যই কিন্তু করবেন, হলোম্যান থেকে গোটা 50 কোয়েশ্চেন রয়েছে। প্রত্যেকটা লাইনের মিনিং, এখানে অনেক রেফারেন্স থাকে, সেই রেফারেন্সগুলো সম্পর্কে যেন আপনাদের অবশ্যই নলেজ থাকে, এটা কিন্তু এখানে মাস্ট। এরপর চলে আসছি আমরা ড্রামা সেকশানে। ড্রামা সেকশানে প্রথম যেটা আসছে ম্যাকবেথ, এটা 9-10-এ ছিল না, এটা 11-12-এর জন্য রয়েছে। এখানে অ্যাবাউট দ্য অথর সম্পর্কে যতটা ডিটেলস আছে আপনারা দেখে নিতে পারেন, যদিও অথরের জায়গায় মানে কবে পাবলিশ হয়েছিল বা তার লেখা কী কী বই, এইগুলো তো আপনারা সবাই পারবেন, কারণ হচ্ছে শেক্সপিয়ার সম্পর্কে জানি না এরকম ইংরাজি সাহিত্যে পড়াশোনা করেছে এরকম কেউ নেই। অ্যাট এ গ্ল্যান্সে কী কী আছে এই ড্রামা সম্পর্কে সেটা, মেজর যে ক্যারেক্টার কিছু আছে, ম্যাকবেথ সবারই পড়া, এবং তাছাড়াও যারা 11-12-এ ক্লাস পড়িয়েছেন তারা জানেন এটা ওদের র্যাপিড রিডিংও ছিল, সুতরাং সেখান থেকে একটা সিনপসিস আইডিয়া থাকবে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো সিনপসিসে ছিল না, আরও লেন্দি ডেসক্রিপটিভ রিডিংয়ে সেগুলোকে পাবেন, অবশ্যই টেক্সটটাকে পড়ে নেবেন। এখানে সামারি করে দেওয়া আছে অ্যাক্ট ওয়াইজ, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4, অ্যাক্ট 5 এবং একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস রয়েছে। এইখানে যেটা মেন দরকার সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা অংশের এমসিকিউ জানার দরকার, সুতরাং এখানে কিন্তু আমি দেখেছি সেইভাবেই আর কি এমসিকিউগুলো রয়েছে, যাতে করে আপনি একদম ওই অ্যাক্ট 1 সিন 1 পরপর যদি আপনি টেক্সটটা পড়তে থাকেন এবং তার সাথে সাথে যদি বইটা খুলে রাখেন, তাহলে পরপর কোশ্চেনগুলো আপনি পেতে থাকবেন। অ্যাক্ট 1 সিন 1, অ্যাক্ট 1 সিন 2, অ্যাক্ট 1 সিন 3, এইভাবে পরপর চলতে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে কে বলেছে, কাকে বলেছে, এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় আমাদের কাছে জটিল হয়ে ওঠে, কারণ বড় ড্রামার মধ্যে কে কোথায় কি বলেছে, কে কোথায় কি করেছে, এগুলোই মনে রাখতে পারা যায় না। যদি আমরা লোকেট করতে পারি যে কে বলেছে বা কাকে বলেছে, কোথায় বলেছে, কোন সময় বলেছে, কোন অ্যাক্টে কোন সিনে বলেছে, তাহলেও কিন্তু আপনি জানবেন যে আপনি অনেকটা স্টাডি মানে ভালো স্টাডির জায়গায় চলে এসেছেন। দেখুন এখান থেকে কোশ্চেন রয়েছে 337টা। 337টা কোয়েশ্চেন আপনি জেনারেলি করুন বা এর যদি একটু রিফ্লেক্টিভ টাইপেরও কোয়েশ্চেন থাকে, সব কটাই কিন্তু আপনার জন্য উপকারী হবে, সুতরাং অবশ্যই ভালো করে করবেন। এবং আবারও বলছি, অবশ্যই এটাকে আপনি প্র্যাকটিসের মতো করবেন, নিজে আগে করবেন, প্রথমেই উত্তর দেখতে যাবেন না, আগে নিজে করবেন, নিজে করার পরে আপনি উত্তর মেলাবেন। উত্তর যদি স্যাটিসফ্যাক্টরি না লাগে আপনি অরিজিনাল টেক্সটের সঙ্গে ট্যালি করে নেবেন। এখন ইন্টারনেটে আপনি চাইলেই এই টেক্সটকে ট্যালি করে নিতে পারবেন। আমার মনে হয় এই সবগুলো দিক দিয়ে করে আপনি একদম সন্তুষ্টির জায়গায় পৌঁছান, তাহলে দেখবেন আপনার নিজের কনফিউশনও ক্লিয়ার হয়ে যাবে এবং ভালোভাবে আপনার প্রস্তুতিও হবে। সিজ টু কনকোয়ার এর আগেও ছিল, সুতরাং এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর্মস অ্যান্ড দ্য ম্যান এর আগেও ছিল, আর্মস অ্যান্ড দ্য ম্যান নিয়েও কিছু বলার নেই। রাইডার্স টু দ্য সি এবছর ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে, সুতরাং আপনারা যারা ক্লাস 11-12 অলরেডি পড়াচ্ছেন তারা তো এই সম্পর্কে জানবেনই। এখানে মোটামুটি এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের মধ্যে প্রায় 226টা কোয়েশ্চেন রয়েছে, আপনারা যারা পড়াচ্ছেন তাদের কাছে তো রেডি আছেই, আর সঙ্গে সঙ্গে কিছু রেফারেন্স আছে সেগুলো একটু দেখে নেবেন। এখানে আসছে যেটা যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টেনের লেখা, এখানে তার ইন্ট্রোডাকশন রয়েছে, অ্যাবাউট দ্য নোভেল সম্পর্কে বলা রয়েছে, এবং এই যে নোভেলটা এটা 2 ভলিউমে আছে, 3টে ভলিউমে রয়েছে, এবং এইখানে যে মেজর থিমগুলো রয়েছে সেই সম্পর্কে এখানে দেওয়া আছে। এবার সামারি আসছি, সামারি 3টে ভলিউমের মধ্যে এটা চ্যাপ্টারগুলোকে ভাগ করা আছে। এ দেখুন চ্যাপ্টার 1 থেকে শুরু হয়েছে, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একটা সামারি দেওয়া রয়েছে। যদিও এটা ডিটেল সামারি বলা যাবে না, কারণ হচ্ছে ডিটেল সামারি হলে সেটা আরও বড় হয়ে যাবে। এটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সিনপসিস টাইপের করা রয়েছে, তো আপনারা অবশ্যই এই চ্যাপ্টার ওয়াইজ সামারিগুলোকেও যদি পড়েন তাহলে এই নোভেলটা সম্পর্কে একটা ইন ডেপথ ধারণা আপনাদের জন্মাবে। দেখুন এখানে এখনও পর্যন্ত প্রায় 46টা, 53, 54 কতগুলো চ্যাপ্টার রয়েছে, 61টা চ্যাপ্টার আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। আপনার টোটাল চ্যাপ্টার হয়ে গেল 61টা, তাহলে 61টা চ্যাপ্টার এটা যদি একটা বই আপনি পড়তে যান তাহলে আপনার 1 মাসের মধ্যে বই পড়া শেষ হবে না। তাহলে যদি শুধু বইটাই পড়তে যান, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এখান থেকে হয়তো 1টা কি 2টো প্রশ্ন থাকবে, তার জন্য যদি গোটা বই পড়ে এতটা সময় চলে যায় তাহলে আপনার পক্ষে বাকি সিলেবাসটাকে শেষ করা সম্ভব হবে না। সেই জন্যে চ্যাপ্টার ওয়াইজ সামারিগুলো পড়ুন, যে জায়গাগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোকে একটুখানি মার্ক করে রাখুন, সেই পেজগুলোকে
হাইলাইট করে রাখুন, তাহলে কিন্তু, বা যদি হাইলাইটার পেনও থাকে সেইটা দিয়ে মার্ক করে রাখলেও আপনার অ্যাট এ টাইম চোখে পড়ে যাবে। সেই জায়গাগুলোকে ভালো করে পড়ে যান। এরপরে এর উপরে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, যেরকম ওখান থেকে পড়লেন সেরকমভাবে মাল্টিপল চয়েসগুলো কোয়েশ্চেনগুলোকে আপনি দেখে নিন। এখান থেকে প্রায় 221টা কোয়েশ্চেন আছে। ডেভিড কপারফিল্ড এটাও একটা বড় নোভেল এবং মাল্টিপল ক্যারেক্টার রয়েছে। দেখুন মেজর ক্যারেক্টার রয়েছে 12খানা, এরপরে আছে মাইনর ক্যারেক্টার। এখানেও দেখুন চ্যাপ্টার ওয়াইজ যে সামারি রয়েছে, এখান থেকে শুরু হয়েছে 64 চ্যাপ্টার্স, 64টা চ্যাপ্টার এখানে রয়েছে। 64টা চ্যাপ্টারের কিন্তু সামারি এখানে দেয়া রয়েছে। দেখুন যদি এই সামারিগুলো আপনি না জানেন তাহলে ডেভিড কপারফিল্ডের গল্পটা সম্পর্কে আপনার আইডিয়া কিন্তু ভাষা থাকবে। মানে এত ধরনের ক্যারেক্টার আছে, ডেভিড কোথায় কোথায় গেছে, কার কার সঙ্গে মিশেছে, কিভাবে কি করেছে, সমস্ত জিনিসগুলো যদি আপনি না জানতে পারেন তাহলে মানে পরীক্ষা দিতে গিয়ে একটু কনফিডেন্সের অভাব লাগতে পারে। তো অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন এবং তারপরে এখান থেকে যে এগুলো রয়েছে আপনার কোয়েশ্চেনগুলো রয়েছে দেখে নেবেন। কোয়েশ্চেন খুব বেশি নেই। আমার মনে হয় যে আপনারা যদি ইয়েটা পড়েন, এই সামারিটা ডিটেলে পড়েন, তাহলে কিন্তু এই যে 300টা কোয়েশ্চেন আছে, 300টা কোয়েশ্চেন সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। লেগুন এর আগেও আপনারা পড়েছেন, সুতরাং এটা নিয়ে আমি আর কিছু বলছি না। এরপরে যেটা বলার আছে সেটা হচ্ছে অ্যারাবি স্টোরিটা এখানে দেওয়া রয়েছে। অ্যারাবি সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শর্ট স্টোরি, কনটেক্সট অফ দ্য স্টোরি, ডিটেলস সামারি দেওয়া রয়েছে। কি বেসিসে কেন এটা লেখা হয়েছিল, ব্যাকগ্রাউন্ড কী আছে, ক্রিটিক্যাল অ্যানালিসিস রয়েছে এবং টাইটেলের অ্যাপ্রোপ্রিয়েটনেস রয়েছে। এরপরে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে। এটা কিন্তু ভালো করে পড়বেন, কারণ হচ্ছে অ্যারাবি খুব ইন্টারেস্টিং একটা স্টোরি এবং মানে খুব ভালো লাগার একটা গল্প। স্ট্রিম অফ কনসাসনেস যে রাইটিং জেমস জয়েসের, যার জন্য তিনি বিখ্যাত, এবং সেইটাই এখানে অনেকটা ধরার চেষ্টা করা হয়েছে। 256টা কোয়েশ্চেন এখানে রয়েছে। এরপরে লোটাস ইটার আছে, লোটাস ইটার আপনারা আগে পড়েছেন। এরপরে আসছি আমরা ফ্লাইও আগে সিলেবাসেই না, ফ্লাইট এইটাতে ছিল, ওটা আগেরটা 9-10-এর মধ্যে অক্স ছিল। তো এখানে ফ্লাই থেকেও দেখুন সমস্ত যে টপিকগুলো আছে একই রকম রাখা আছে। ইন্ট্রোডাকশন, ক্রিটিক্যাল অ্যানালিসিস, সামারি এবং তার সঙ্গে সঙ্গে আপনার রয়েছে কোয়েশ্চেন। ফ্লাই থেকে যথেষ্ট বেশি কোয়েশ্চেন রয়েছে, কারণ এটাও একটা ইন্টেন্স স্টাডি করার জিনিস। 268টা কোয়েশ্চেন রয়েছে। এরপর আসছি ড্রিম চিলড্রেন রিভারি। ড্রিম চিলড্রেনও সেই একইভাবে স্টোরিটা দেওয়া থাকার পরে এখান থেকে আপনার কোয়েশ্চেন আসতে শুরু করেছে। এখানেও প্রায় রয়েছে আপনার 205টা কোয়েশ্চেন। সুপার অ্যানিমেটেড ম্যান আরও একটা ইন্টারেস্টিং স্টোরি। এইটাও কিন্তু আপনাদেরকে ভালো করে পড়তে হবে, অনেকগুলো রেফারেন্সের জায়গা আছে এখানে। তো এখান থেকে দেখুন মোটামুটি কোয়েশ্চেন রয়েছে 110টা। এরপরে ফ্রিডম রয়েছে। ফ্রিডমও বেকনের একটা মানে খুব ডাইরেকশনাল একটা এসে। তো এখান থেকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 188টা কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেন টাইপ আপনারা বইটা একবার উল্টালে পাল্টালে দেখতে পাবেন, বা ভিডিও থেকেও অনেকে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যেটা আছে অফ স্টাডিজ আমরা আগে পড়েছি। এরপরে রয়েছে লিটারারি টার্মসের ক্ষেত্রে এলিজি কি, ওড কি, এপিক কি, এপিগ্রাম কি, ফ্রি ভার্স কি, এগুলো আপনারা জানেন। ড্রামায় কী কী ধরনের লিটারারি টার্মসের প্রয়োজন হয়, নোবেলসে কী কী ধরনের লিটারারি টার্মস থাকে, এবং এর উপরে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, বেশি নেই, 50টার মতো কোয়েশ্চেন রয়েছে। রেটরিক, মেন যে রেটরিকের যে ক্যাটাগরিক্যালি ভাগ, এগুলো যদি আপনার রেটরিকের বই থাকে, বোসেন স্টার্লিং টাইপের বই যদি থাকে, সেখান থেকে তো আপনারা পেয়েই যাবেন। কিছু কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এইভাবেই ওই বইগুলোতে দেওয়া থাকে। এরকম যেগুলো আছে সেরকম রয়েছে। কিছু পেছন দিকে যেগুলো রয়েছে এগুলো কিছু মানে মাইনর। এছাড়াও আমি যেরকম বললাম, যখন আমি ভিডিও করব তখন আমি এখান থেকে আরও কিছু মাইনর যেগুলো খুব রেয়ার আসে বা একটু কম আসে, বা যেগুলো সম্পর্কে অত বেশি আমাদের ধারণা নেই, সেই ধরনের জিনিস কিছু খুঁজে বার করে আপনাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করব। প্রসোডি সম্পর্কে অবশ্যই ধারণা রাখবেন, কারণ আমার যেটা মনে হয় যে একটা 4টে লাইন তুলে দিয়ে এটা কোন প্রসোডি করলে, মানে স্ক্যানিং করলে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো এটা করবেন। গ্রামার মোটামুটি যারা 9-10 পরীক্ষা দিচ্ছেন তারা তো করছেনই, সব ভালো করে প্রিপারেশন। তো 11-12-এর ক্ষেত্রে গ্রামারটা একটুখানি যেন আমার মনে হয় যতদূর সম্ভব যে একটু মানে এক্সাম্পলারি গ্রামার, মানে ধরুন একটা দেওয়া হলো একটা সেন্টেন্স তুলে দিয়ে এটা কোনটার অন্তর্গত, এটা কি জিরান্ডিয়াল ইনফিনিটিভ না স্প্লিট ইনফিনিটিভ না বেয়ার ইনফিনিটিভ, এরকম টাইপের জিনিস। এখানে কতটা আপনার আর্টিকেল প্রিপোজিশন বা এমনি আপনার প্রপার ফর্ম অফ ভার্ব দেবে, তার ভয়েস চেঞ্জ দেবে, এর থেকে আমার মনে হয় যেন এই ধরনের জিনিসগুলো হয়তো দিতে পারে, যেগুলো একটুখানি ক্রিটিক্যাল টাইপের হবে। বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কিছু এরকম জায়গা থাকে যেগুলো কিন্তু অনেক সময় দিতে পারে। এই জয়েনিং আমার মনে হয় যতদূর সম্ভব এই 11-12-এর ক্ষেত্রে অতটা
নাও আসতে পারে, বরঞ্চ ডাইরেক্ট যে গ্রামারগুলো আছে সেইগুলো বেশি আসার চান্স আছে। তা গ্রামারের ওপর এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে এবং পরে কিছু মিসলেনিয়াস টাইপের কোয়েশ্চেনও এখানে দেওয়া রয়েছে। তারপরে শেষে যেটা রয়েছে WBSLST যে পরীক্ষা হয়েছিল 2016 সালে, সেই 2016 সালের কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। 2016 সালের কোয়েশ্চেনে আপনারা যদি একটু দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন মোটামুটি এইরকম জায়গা থেকে 39 নম্বর, মানে কোয়েশ্চেন ছিল মনে হয় 55টা, 39 নম্বর কোয়েশ্চেন থেকেই বোধহয় যতদূর সম্ভব গ্রামার শুরু হয়ে গেছে। আপনারা এখানে গ্রামারের জিনিসগুলো দেখতে পাবেন যে এই দেখুন, পেন্ট দ্য হাউস গ্রিন ইজ এটা কী ধরনের ভার্ব? এই যে মোনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, কমপ্লেক্স ট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব, এই যে জিনিসগুলো এইগুলো সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার যে মোনোট্রানজিটিভ ভার্ব কী জিনিস। আপনাকে এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে বলা হলো না। এই যে জিনিসগুলো এগুলো যে ডেসক্রিপটিভ মানে ডেফিনেশনাল গ্রামার টাইপের, যে এটা কোনটার অন্তর্গত হচ্ছে সেইটা আপনাকে জানতে হবে। এই জিনিসগুলো এই যেমন ধরুন এইখানে 44 নম্বর এটা দেখুন, একটা সেন্টেন্স দিয়ে বলেছে এটা কি এক্সিস্টেন্সিয়াল সেন্টেন্স না ক্লেপ সেন্টেন্স না সিউডো ক্লেপ সেন্টেন্স না নান অফ দিস। তাহলে এক্সিস্টেন্সিয়াল সেন্টেন্স কী জিনিস, এই জিনিসটা যদি আমি নাই জানি যে এক্সিস্টেন্সিয়াল সেন্টেন্স কাকে বলে বা ক্লেপ সেন্টেন্স কাকে বলে, তাহলে কিন্তু আমি করতে পারবো না। বা এই ধরনের আর কী কী সেন্টেন্স আছে এই নিয়ে আমাদের চ্যানেলের তরফ থেকে আমি একটা ভিডিও করবার চেষ্টা করব, যেখানে এই যে ট্রানজিটিভ ভার্বের যে ভাগগুলো, বা এখানে দেখুন যে রয়েছে 47 নম্বরে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, জিরো রিলেটিভ ক্লজ, নমিনাল রিলেটিভ ক্লজ, এগুলো কী জিনিস। এইগুলো যদি সবার ধরুন অনেকেই আমার মনে হয় আইডিয়া থাকবে, কিন্তু যাদের আইডিয়া নেই তাদেরকে কিন্তু এই অপশানগুলোর থেকে যে আপনি রিলেটিভ ক্লজের অ্যাডিশনাল টার্ম সম্পর্কে ধারণা পাচ্ছেন সেইগুলোকে আপনাকে কিন্তু প্রস্তুত করে নিতে হবে। এই রকমই কিছু মক টেস্ট এখানে দেওয়া রয়েছে, যেখানে আমি দেখছিলাম যে এই ধরনের কিছু কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে। যেমন এইখানে যেমন একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, না টাইম না প্লেস না ম্যানার। এই যে এইখানে যেমন দেখছিলাম 44 নম্বরে যে এখানে দেওয়া রয়েছে এটার যে অবজেক্টটা সেটা কি ডাইরেক্ট অবজেক্ট না কগনেট না ফ্যাক্টিটিভ না ইনডাইরেক্ট অবজেক্ট। বা এইখানে দেওয়া রয়েছে যেটা যে ডেমনস্ট্রেটিভ ডাইট্রানজিটিভ ভার্ব না লিঙ্কিং ভার্ব না মোনোট্রানজিটিভ ভার্ব। এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন হলে মানে কিন্তু আমরা কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারি। এই যেমন এখানে দেওয়া রয়েছে একটা কন্ডিশনাল ক্লজের ওপর, এটা ফার্স্ট কন্ডিশনাল না সেকেন্ড না থার্ড না থার্ড না ক্লজ অফ পারপাস। এই যে জিনিসগুলো রয়েছে, বা এখানে যেমন দেওয়া রয়েছে বেয়ার ইনফিনিটিভ না এটা ফুল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ, এই যে টার্মগুলো দেওয়া রয়েছে এইগুলো সম্পর্কে যদি আমার কাছে আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমি একটু পিছিয়ে যেতে পারি। সুতরাং গ্রামারে আপনি অপশানগুলো বিভিন্ন প্রশ্নে যে অপশানগুলো রয়েছে গ্রামারের ওপরে সেইগুলো দেখে সেই যেমন বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি এটা সম্পর্কে আপনি একটু ধারণা নিয়ে নিন। যদি আপনি ধারণা নিয়ে নেন তাহলে কিন্তু আপনার মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবং তারপরে এবার দরকার হয় আপনি কোথাও একটা নোট রাখুন যে এই ধরনের নতুন নতুন টার্মগুলো পাচ্ছি, যেগুলো হয়তো সাধারণ ক্ষেত্রে সাধারণ গ্রামার কালচার করতে গিয়ে পাওয়া যায় না। তো সেইগুলো যদি আপনি দেখে নেন তাহলে কিন্তু আপনি অনেকটা অ্যাডভান্টেজের জায়গায় থাকবেন এবং SLST পরীক্ষায় আপনি অনেকটা সুবিধা পাবেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। এখানে দেখুন এনারা আরও কিছু কিছু বই বার করেছেন, সেই সম্পর্কে এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে। এই ছিল আজকের এই তুলসীর গাইড টু SLST ইংলিশ ক্লাস 11-12 সম্পর্কে একটা রিভিউ, এবং তার সাথে সাথে আমার কিছু ব্যক্তিগত মতামত, যেটা আমার মনে হয় আপনারা যারা পরীক্ষা দিতে চলেছেন 11-12 তাদের ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। আপনাদের যা মনে হয়, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে এই ভিডিওর কমেন্টে আপনারা সেটা জানাতে পারেন। যদি আমার পক্ষে সম্ভব হয় আমি উত্তর দিয়ে আপনাদেরকে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। তার সাথে সাথে বলবো পরবর্তীতে এই সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও আসবে, কবিতাগুলোর ডিটেলস অ্যানালিসিস, তার সঙ্গে সঙ্গে গ্রামার, তার সঙ্গে সঙ্গে এই যে বললাম আপনার রেটরিক এবং প্রোসোডি, এই পার্টগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের পাশে থেকে আপনারা যাতে এই পরীক্ষাকে সফলভাবে পাস করতে পারেন সেটার চেষ্টা আমরা যৌথভাবে করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।